হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং লাইটে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর বিষয় বাংলা এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের নভেম্বর মাসে দিয়েছে, এটাকে আমরা 8 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলতে পারি। এর উত্তর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, একের কি বলা আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, ঈশান হলো অপশান ক উত্তর পূর্ব কোণ, অপশান খ উত্তর পশ্চিম কোণ, অপশান গ দক্ষিণ পূর্ব কোণ, অপশান ঘ পশ্চিম কোণ। সঠিক উত্তর হচ্ছে অপশান ক উত্তর পূর্ব কোণ। তারপর দেখো একের দুই, আজ আমার সংসার চলবে কিভাবে। প্রশ্নটি করেছে ক সূচক, খ জানক, খ ধীবর, ঘ রাজ্য শালক। সঠিক উত্তর হচ্ছে খ ধীবর। একের তিন, বন্ধুগণ হাসবে না, একথা বলেছে ক ইলিয়াস, খ শ্যাম সেমাগি, গ মোহাম্মদ শাহ, ঘ মোহাম্মদ শাহর জৈনক আত্মীয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ক ইলিয়াস। একের চার, মাস্টারমশাইয়ের কাছে থেকে একটুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল অপশন ক 5 টাকা, অপশন খ 10 টাকা, অপশন গ 15 টাকা, অপশন ঘ 20 টাকা। সঠিক উত্তর হচ্ছে অপশন খ 10 টাকা। একের পাঁচ, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। অপশন ক কুসুমের মাস, অপশন খ সাদা মেঘ কালো পাহাড়, অপশন ঘ পাতাল কন্যা, অপশন ঘ ছায়ার আলপনা। সঠিক উত্তর হচ্ছে অপশন খ সাদা মেঘ কালো পাহাড়। তারপরে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। দুইয়ের এক, প্রজা চমকিত, প্রজা চমকিত কেন। উত্তর, উদ্ধৃতাংশটি কবি মুকুন্দ চক্রবর্তী লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে সংগৃহীত হয়েছে, যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের আখেটি খণ্ডের অন্তর্গত। প্রজারা চমকিত কারণ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য উপরে লণ্ডভণ্ড হয়ে যায়, তা দেখে প্রজারা চমকিত হয়েছিল। দুইয়ের দুই, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়। উত্তর, মহাকবি কালিদাসের রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞ নাম শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি গৃহীত হয়েছে। ধীবর শক্রাবতারে থাকে, অর্থাৎ শক্রাবতারে তার বাড়ি। তারপরে দুইয়ের তিন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা একথা বলতো। উত্তর, উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয় এর লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা। দুইয়ের চার, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। উত্তর, উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। কথকের মনে মাস্টার মশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমান এসেছিল। দুইয়ের পাঁচ, বিরামহীন এই দাঁড়টানা, কবি দাঁড়টানাকে বিরামহীন বলেছে কেন। উত্তর, আলোচ্য অংশটি মিতভাষী কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নম্বর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে উদ্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছিতে বাধা পড়েছে নৌকাটি। দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছতে চায়, তথা বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছে।
2 এর 6। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন। কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তর, সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। ভাষা নিজস্বতা হলো আত্মনির্ভরশীল থাকা, কিন্তু লেখক দেখেছে ভাষার মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত। সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। 2 এর 7। এরই মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ তার আকাশের 7টি তারা কবিতায় গ্রাম বাংলার সাধারণ সন্ধ্যার প্রকৃতির মাঝে বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন। 2 এর 8। এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি? স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। 2 এর 9। যা গিয়েছে ওই উঠানে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠানের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। 2 এর 10। তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তর, রাধারানী বলেছিল, আমার বাড়ি শ্রীরামপুর। 3। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3 এর 1। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী? সেটি বাধা পড়ে আছে কেন? উত্তর, উদ্ধৃত পঙ্ক্তিটি অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কবির সাহিত্য আর কল্পনার ভাণ্ডারে পূর্ণ সৃষ্টি সম্ভারকে বাণিজ্য তরী বলা হয়েছে। আমাদের জীবন জীবিকার জালে আটকে পড়েছে। জীবনের নানা দায়িত্ব কর্তব্যের টানে যেন ভাটার টানের মতো অমোঘ, কিন্তু স্বপ্ন কল্পনার সাহিত্য ভরা তরী নিয়ে কবি পাড়ি দিতে চান 7 সমুদ্র পাড়ে, দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকে। তাই এখানে বাণিজ্য তরীর প্রসঙ্গ এসেছে। এই তরী অসংখ্য বন্ধনে বাধা পড়ে আছে, যা তরীকে নোঙরের মতো অচল করে দিচ্ছে। 3 এর 2। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর, উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ। ভাষাবিদ প্রবন্ধে দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষার একমাত্র নিজস্ব ধাতু শব্দ একটু অদল বদল করে সংস্কৃত ভাষা নতুন করে তৈরি করতে পারে। এ বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। 3 এর 3। আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? জীবনানন্দ দাশের লেখা আকাশের 7টি তারা কবিতায় যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি ঘাসের উপর বসে থাকেন। দিবসের অবসানে যখন সন্ধ্যা শান্ত রমণীয় হয়ে বাংলার বুকে নেমে আসে তখন কবি বুঝতে পারেন এক কেশবতী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম কাঁঠাল হিজলের বনে স্নেহ চুম্বন দেই। তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কলমির ঘ্রাণে, পুকুরের জলে বা হাঁসের পালকে পল্লী বাংলার আসল রূপ লুকিয়ে আছে।
3-এর 4। নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ই না। উদ্ধৃতাংশে নটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। নটে গাছ মোড়ানো প্রসঙ্গে বাংলার এক বিখ্যাত প্রবাদ থেকে গৃহীত, যার মানে গল্প সমাপ্ত হলো, কিন্তু কবি নটে গাছ মোড়েনি, কারণ কথা অনুযায়ী চিরায়ত সত্যের বাণী মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনোদিন ফুরায় না। কবি কল্পনার সাঁকো বেয়ে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেলাভূমিতে। ঘাসের গন্ধ গায়ে মাখা, আকাশের তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, যন্ত্রণায় আগুন না নেভা, দুঃখের বাসি না হয়ে যাওয়া, সূর্যে ওঠা ও নামা, এ সমস্ত কিছুই ফুরোয় না। নটে গাছ সেই কারণেই কবির কল্পনায় মুড়িয়ে যায়নি। 3-এর 5। আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশ কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। রাধারানীর পিতা বিত্তবান হলেও আকস্মিক তার মৃত্যুর পর জনক মামলাবাজ জাতির কারণে স্বামী বাড়ি ভদ্রাসন থেকে বিতাড়িত সম্পূর্ণ সহায় সম্বলহীন রাধারানীর মা ও রাধারানীর কথা উদ্ধৃতিটিতে বলা হয়েছে। রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ে, একেবারে শয্যাশায়ী। এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট, তার পক্ষে উপার্জন অসম্ভব, ঘরেও সঞ্চিত আহার্য নেই, তাই তাদের আর আহার চলে না। 4. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দ। 4-এর 1। নির্বোধী 7 দিন বৃষ্টি নিরন্তর। এই প্রাকৃতিক বিপর্যয়ে কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর, মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গ প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী তার কৃপাধন্য বাধ্য কালকেতু নির্মিত গুজরাট নগর বসতি প্রতিস্থাপনের জন্য কলিঙ্গে প্রলয় ঘটান, ফলে সেখানকার প্রজারা গুজরাটে চলে আসেন। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনি সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। সমগ্র কলিঙ্গ মেঘের গম্ভীর আওয়াজ কেঁপে ওঠে। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত ও সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিকে হস্তি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। ঘোর অন্ধকারে দিন রাতের পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষির জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন আবিরাম বর্ষণের ফলে প্লাবিত হয় কৃষিকাজ, যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘর বাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসে তালের মতো বড় বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে বীর হনুমান ঝড়ের তাণ্ডব চালিয়ে মোটা অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে। পর্বততুল্য ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্টি এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অসহায় ভীত প্রজারা বিপদে আশঙ্কার অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। 4-এর 2। চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। উত্তর, স্বামীজির চিঠিতে যে সমস্ত বিদেশি ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমেই তিনি তার শিষ্য
মিস নোবেল এর কথা লিখেছেন। তাকে এই চিঠিটি তিনি লিখেছেন। মিস মার্গারেট নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শে ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। কলকাতায় বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। মিস হেনরিয়েট মুলার সাময়িকীকে বেলুর মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলার এর বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসেবে ছিলেন। মিস মুলার আজন্ম মৈত্রী মনোভাবাপন্ন। স্বামীজি বলেছিলেন যে তার কিছুটা রুক্ষ মেজাজি ও অস্থির চিত্ত, তবে তিনি আবার সহৃদয়ে অমায়িক। মিসেস সোভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মিসেস সোভিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন J.H. সেভিয়ার দম্পতির একমাত্র ইংরেজ, যারা এ দেশীয়দের ঘৃণা করে না, তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। স্বামীজির দুইজন বন্ধু হলে মিস ম্যাকলাউড ও বোস্টনের মিসেস বুল। তারা খুবই উপকারী, স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছেন। ম্যাকলাউড আর মিসেস বুল বেলুর মঠ স্থাপনে অনেক অর্থ সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস স্টাডির কথা বলেছেন। তিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। তারপরে 5 দেখো, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। কম বেশি 150টি শব্দ। করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? উত্তর, প্রফেসর শঙ্কু তার দিনলিপিতে করভাস বেশ কিছু দরকারি তথ্য পোস্ট করেছেন। 22 অক্টোবরের দিনলিপিতে প্রফেসর শঙ্কু লিখেছেন, করভাস এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, একটি কাক মারা গেলে সেখানে বহু কাকের সমাগম হলেও করভাস তাদের সঙ্গে সামিল হয়নি। সে এক মনে পেন্সিল মুখে নিয়ে মৌলিক সংখ্যা লিখে চলেছে, 2, 3, 5, 7, 11, 13 প্রভৃতি। এই 2 দিনের দিনলিপিতে করভাসের শিক্ষানবিশের অনেক তথ্যই প্রকাশ করেছেন প্রফেসর শঙ্কু। তারপরে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 6-1 ধাতব্যয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর, চল ব্র্যাকেটে গমন করা প্লাস ই, নিচ, চলি। 6-2 মৌলিক শব্দ বলতে কি বোঝো? উত্তর হবে, সংস্কৃত থেকে যেসব শব্দ অবিকৃতভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে তাদের বলা হয় মৌলিক শব্দ। 6-3 নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? বাংলা শব্দভাণ্ডারের নবগঠিত শব্দ আবার 2 প্রকার। 1 মিশ্র বা সংকর শব্দ এবং 2 অনুদিত শব্দ। 6-4 তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। উত্তর, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ, চুরুট, পিলে, ছেলেপিলে। তারপরে 6-5 কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? উত্তর, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে নির্দেশক সর্বনাম পদ ব্যবহৃত হয়। যেমন, ওটা রেখে দাও। 7 ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। উত্তর, মানুষের জীবনে কর্মের পাশাপাশি ধর্ম হলো একটি বড় গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে, যার জন্য নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। মানুষের মধ্যে আমাদের সমাজে ধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সব সময় ধর্ম নিয়ে বেশি সচেতন,
সে যেই ধর্ম হোক না, কখনো কখনো এই ধর্ম মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সব সময় সব কিছুর মধ্যে ধর্ম খুঁজে। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধর্ম নিয়ে নানান সংস্কার বিস্তার হয়ে আছে। মানুষ ধর্মের মধ্যে এমনভাবে জর্জরিত হয়ে যায় যে সে অন্য কিছু বোঝার চেষ্টা করে না। কেবলমাত্র ধর্ম ছাড়া যার ফলে তার সেই ধর্মের অন্ধকারে নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধবিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে। জাতি ধর্মের মুহূর্তার জীবনসহ অন্য কারো জীবন অন্ধকারাচ্ছন্ন না করে দেয়। তাই ধর্মকে ধর্ম হিসেবে নেওয়া উচিত, তাকে অন্ধকারে নিয়ে যাওয়া কখনোই উচিত নয়। আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখলে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে আবার ধন্যবাদ।